নমস্কার দর্শক, মে এবং জুন এই দুটো মাস হচ্ছে লেবুর ফলকে সঠিকভাবে বাড়িয়ে নেওয়ার। অনেক সময় লেবু তো হয়, কিন্তু সেই লেবুতে মিষ্টতা কম আসে। বিশেষ করে কমলা লেবু, মালটা, মোসাম্বি এ সমস্ত লেবুতে টেস্ট কম হয়। সেসব হয় পরিচর্যায় ঘাটতি হলে। তাই বিশেষ করে এই মে এবং জুন মাসে লেবু গাছে বেশ কিছু উপাদান আমাদের ব্যবহার করতে হবে। তবে এই সমস্ত লেবুর আকার যেমন ভালো হবে, সেই সঙ্গে লেবুগুলো খুব সুস্বাদু হবে। তো চলুন দেখে নেওয়া যাক এই সময় আমরা কি কি ব্যবহার করব, কতটা ব্যবহার করব, কতদিন অন্তর অন্তর ব্যবহার করব। মালটা, মোসাম্বি এবং কমলা লেবু এই জাতীয় গাছে এখন 5টি বিশেষ পুষ্টিমৌলের খুব প্রয়োজন। এর মধ্যে প্রথমটি হচ্ছে পটাশিয়াম, আপনাকে দিতেই হবে। দ্বিতীয় হচ্ছে ফসফরাস, ব্যবহার করতেই হবে। 3 নম্বর হচ্ছে ম্যাগনেসিয়াম, 4 নম্বর হচ্ছে ক্যালসিয়াম এবং 5 নম্বর হচ্ছে জিঙ্কের ব্যবহার। এই পুষ্টি মৌলগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, সঠিক মাত্রায় ব্যবহার করতে পারি, তবেই বাজিমাত। প্রতিটি লেবুর আকার এবং আয়তন সঠিক হবে, মিষ্টতা আসবে পুরোপুরি, আর তখনই আমরা সাকসেস লেবু চাষি হতে পারবো। তো চলুন দেখে নেওয়া যাক কোন উপাদান কখন ব্যবহার করব, ঠিক কতটা পরিমাণ ব্যবহার করতে হবে। বন্ধুরা, আমরা একটি মিশ্র খাবার তৈরি করতে পারি, যেখানে থাকবে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস এবং পটাশিয়াম। আমাদের গাছটি যদি একটি 20 বা 25 ইঞ্চি টবে থাকে, সেক্ষেত্রে আমাদের যে উপাদানগুলো নিতে হবে, এর মধ্যে একটি হচ্ছে গোবর সার। আপনাকে নিতেই হবে অন্তত পক্ষে হাতের মুঠির 3 মুঠি। ঠিক আছে, আপনি কলার খোসা নিয়ে নেবেন অন্তত পক্ষে 4 থেকে 5টি কলার খোসা। আপনি পটাশিয়ামযুক্ত খাদ্য হিসেবে এখানে নিতে পারবেন জৈব যে কোনো পটাশিয়াম বা কিছু পেঁয়াজের খোসা, এবং রাসায়নিক যে পটাশিয়াম সার সেটি হচ্ছে লাল পটাশ, আপনাকে নিতে হবে অন্তত পক্ষে 15 গ্রাম। আর ফসফরাস সার হিসেবে আপনি নিতে পারেন হাড়গুঁড়ো, হাতের মুঠির 1 মুঠি, এবং সেই সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপিও নিতে পারেন 10 থেকে 15 গ্রাম। ঠিক আছে, এই কয়েকটি উপাদান। যদি ভার্মিকম্পোস্ট থাকে 1 মুঠি নেবেন, নয়তো বাদ দিন, প্রয়োজন নেই। আর ডিমের খোসা নিতে হবে অন্তত পক্ষে 20 থেকে 25 গ্রাম। ডিমের খোসা রোদে শুকিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে নেবেন। এবার এই যে খাবারগুলো আমরা নিয়েছি, এই খাবারগুলো কিভাবে ব্যবহার করব? ধরুন, উপাদানগুলো সবগুলো একত্রে ভালো করে মিশিয়ে, ঠিক আছে, জলের ছিটে দিয়ে কোথাও ফেলে রাখবেন 5 থেকে 7 দিন। তারপর এরা নিজেদের মধ্যে মোটামুটি মিশে যাবে। টবের মাটি একটু পরিষ্কার করে খাবারটি দিয়ে তারপর হালকা একটু মাটি চাপা দিয়ে জল দিয়ে দিন। এই খাবার যদি আপনি আজকে একবার দিন, আবার 20 থেকে 25 দিন পর আবার দেবেন, তার 20-25 দিন পর আবার দেবেন, এইভাবে 2বার বা প্রয়োজনে 3বার দেবেন। তাহলে এই যে খাবারগুলো ব্যবহার করলাম, এখানে কিন্তু পটাশিয়াম রয়েছে, ফসফরাস রয়েছে, ডিমের খোসাতে ভরপুর ক্যালসিয়াম রয়েছে, হাড়গুঁড়োতেও ভরপুর ক্যালসিয়াম রয়েছে, এবং কলার খোসাতে যথেষ্ট পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে। তাহলে আমাদের কিন্তু বেশ কিছু উপাদান ব্যবহার করা হয়ে গেল, বাকি রইল শুধু জিঙ্ক। দর্শক, যদি আমাদের কাছে ম্যাগনেসিয়ামের ঘাটতি প্রবল হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এপসম সল্টও আবার ব্যবহার করতে পারবো। বিশেষ করে পাতা যদি একেবারেই বিবর্ণ থাকে, মানে হলদেটে, সাদাটে, ক্লোরোসিসের মতো সমস্যা থাকে, সেক্ষেত্রে এপসম সল্ট মাত্র 5 থেকে 7 গ্রাম 20 থেকে 25 ইঞ্চি টবের মধ্যে ছড়িয়ে দিয়ে জল দিয়ে দেবেন। যদি আপনারা এপসম সল্ট ব্যবহার করেন, মিশ্র খাবারের সঙ্গে ব্যবহার না করে এক্সট্রা ব্যবহার করবেন, বা 1 লিটার জলে 3 গ্রাম এপসম সল্ট গুলে 15 দিনের ব্যবধানে 2বার মাত্র গাছে স্প্রেও করতে পারেন। রাসায়নিক যুক্ত ম্যাগনেসিয়াম খাবার যদি আপনারা গাছে স্প্রে করেন বা মাটিতে ব্যবহার করেন, মাত্র 2বারই ব্যবহার করবেন, এর থেকে বেশির প্রয়োজন নেই। এবার সর্বশেষ যে পুষ্টি মৌলটি আমাদের ব্যবহার করতেই হবে, তার নাম হচ্ছে জিঙ্ক সালফেট বা চিলেটেড জিঙ্ক। ব্যবহার করলেও হয়ে যাবে। জিঙ্কের কাজ হচ্ছে পাতার যে বিবর্ণ ভাব
সেটাকে দূর করা, এই ফলগুলোকে সঠিক মাত্রায় বাড়িয়ে নেওয়া। অনেক সময় হয় কি, দেখবেন আপনার গাছে ফল এসেছে ঠিকই, সেই ফল কিন্তু সঠিকভাবে বাড়ছে না। জিঙ্কের কাজ হচ্ছে ফলের শাখার পাতার সুস্থতা নিয়ে আসা, গাছকে রোগমুক্ত রাখা। ফলের বাইরের ত্বককে বাড়াতেও কিন্তু জিঙ্ক পুরোপুরি সহায়তা করে থাকে। তাহলে বাইরের ত্বক যখনই বাড়বে, স্বাভাবিকভাবে ফলটি কিন্তু বড় হবে। আর গাছ রোগমুক্ত যদি থাকে, তাহলে এই যে ফ্রুট ড্রপের যে সমস্যা, সেগুলো আসবে না, শাখা প্রশাখার বৃদ্ধি হবে, আপনার গাছ সুস্থ এবং সতেজ থাকবে। তাই এই সময় জিঙ্কের ব্যবহার অতি প্রয়োজন। তো জিঙ্ক যদি আপনারা ব্যবহার করতে পারেন, ধরুন এই যে একটি গাছ, বেশ ফল রয়েছে, দেখুন প্রচুর পরিমাণে ফল এখনও রয়েছে, এগুলো আর ঝরবে না সঠিক যত্ন যদি করতে পারি। এমন একটি 20 থেকে 25 ইঞ্চি টবের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন জিঙ্ক সালফেট মাত্র 2 গ্রাম, 20 দিনের ব্যবধানে 2 বার, বা চিলেটেড জিঙ্ক 2 থেকে 3 গ্রাম 1-1.5 লিটার জলে গুলে ভালো করে গাছে স্প্রে করে দেবেন 15 থেকে 20 দিনের ব্যবধানে মাত্র 2 বার। তবে দেখবেন পাতার বিবর্ণ ভাব, পাতাতে যেমন জিঙ্কের ঘাটতি, ছোপ চলে আসা, সেই সমস্ত সমস্যা কমে আসবে, আর লেবুর ফলগুলো দ্রুত বাড়তে থাকবে। এবার আমাদের লেবু গাছের কিন্তু একটি সমস্যা থাকে, সেটি হচ্ছে ফল তো হয়ে যায়, সেই ফল পুরোপুরি মিষ্টতায় আসে না, মানে ফল খেতে সুস্বাদু হয় না। সেসব হয় পটাশিয়ামের ঘাটতির জন্য। পটাশিয়াম ফলকে যেমন ধরে রাখে, ফলকে যেমন বাড়িয়ে নেয়, গাছকে যেমন রোগমুক্ত রাখে, সেই সঙ্গে ফলের মিষ্টতা নিয়ন্ত্রণ করে। তো আমাদের ব্যবহৃত খাদ্যের মধ্যে এমওপি রয়েছে বা পটাশিয়াম ক্লোরাইড রয়েছে, তাহলে সেই কিন্তু পটাশিয়ামের ঘাটতিটা অনেকটা পূরণ করেই নেবে। তারপর আমরা অর্গানিক যদি খাবারগুলো ব্যবহার করতে পারি, সেখানেও যথেষ্ট পরিমাণে পটাশিয়াম রয়েছে, যারা ধীরে ধীরে পটাশিয়ামের সোর্স দিয়ে এই সমস্ত ফলকে সুস্বাদু এবং সুমিষ্ট করে নিয়ে আসবে। মনে রাখতে হবে, এখন কিন্তু ফল আর ঝরবে না। যে ফলগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে, সেসব ঝরবে না যদি আমাদের খাবার সঠিক হয়। কিন্তু গাছ যদি এখনও খাদ্যের ঘাটতিতে ভোগে, সেক্ষেত্রে কিন্তু ফল ঝরেও যেতে পারে। তাই এখন খাবারের ঘাটতি দেওয়া যাবে না। যে বিশেষ 5টি পুষ্টিমূল্যের ব্যবহার আমরা করব, সেই পুষ্টিমূল্যের ব্যবহারগুলো আজকে থেকেই করে দেব। তবেই দেখবেন ফল এবং ফলের মিষ্টতা দুটোই হবে পারফেক্ট। মে এবং জুন মাসে দেখবেন লেবু গাছের পাতাতে একটা বিবর্ণ ভাব থাকে। ক্যালসিয়ামের অভাবে পাতা বিবর্ণ হয়ে আসে, ফল সঠিকভাবে বাড়ে না, গাছের কাণ্ড দুর্বল হয়ে পড়ে এবং সেই সমস্ত গাছে রোগ পোকা বেশি লাগে। তো দর্শক, আমরা যদি ডিমের খোসা সঠিকভাবে ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে সে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে দেবে। আপনারা যদি ডিমের খোসা ব্যবহার করতে না পারেন, সেক্ষেত্রে ক্যালসিয়াম নাইট্রেট গাছে স্প্রে করতে পারেন, টবের মাটিতেও দিয়ে দিতে পারেন। 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট গুলে 20 দিনের ব্যবধানে 2 বার গাছে স্প্রে করে দিন, সমস্যা ধীরে ধীরে কমে যাবে। দর্শক, এই মে এবং জুন মাসে লেবু গাছে আর কোনো ধরনের খাবারের প্রয়োজন নেই। মোটামুটি এই খাবারগুলো যদি আপনারা পর্যায়ক্রমে ব্যবহার করে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের লেবু গাছগুলো লেবুতে পরিপূর্ণ যেমন থাকবে, সেই সঙ্গে লেবুকে সঠিক মাত্রায় বাড়িয়েও নেবে। এবার ভিডিওটি শেষ করার আগে একটি টিপস অবশ্যই দেব, সেটা হচ্ছে এখন কিন্তু গাছে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে হবে। তার একটি কারণ, এখন কিন্তু গাছে পোকাঝোকা বেশি লাগবে, কারণ এখন বর্ষাকাল চলে এসেছে। বর্ষাকালে পোকাঝোকা বেশি লাগে, তাই আমরা বিশেষ করে ইমিডাক্লোরোপিড, তার 10 দিন পর প্রফিনাফস সাইপারমেট্রিন, এই ধরনের কীটনাশক একটু ঘুরিয়ে ফিরে ব্যবহার করতে পারলে তো পোকা যেমন কম লাগবে, সেই সঙ্গে যদি আমরা একটু ভালো মানের ছত্রাকনাশকও গাছে স্প্রে করতে পারি, ছত্রাকের সংক্রমণ কম হবে, লেবুর ফলগুলোতে কোনো স্পট বা এই যে হলুদ হয়ে ঝরে যাওয়া যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু আসবে না। আমরা এমনভাবে স্প্রে করতে পারি, যেমন প্রথম ডোজটি যদি আপনি ইমিডাক্লোরোপিড ব্যবহার করেন, সেই সঙ্গে সাফ বা অ্যান্ট্রাকোল মিশিয়ে গাছে স্প্রে করে দেবেন। সেকেন্ড ডোজটি যখন আপনি প্রফিনাফস সাইপারমেট্রিন ব্যবহার করবেন, তার সঙ্গেও সাফ স্প্রিন্ট বা মেনসার মিশিয়ে গাছে স্প্রে করে দেবেন। এক্ষেত্রে আপনারা নিতে পারেন 1.5 গ্রাম সাফ
আর 1.5 ml প্রফিনাফস সাইপারমেট্রিন কীটনাশক একত্রে গুলে সন্ধ্যার আগে আগে গাছে স্প্রে করে দিন। লেবু গাছে আর কোনো সমস্যায় আসবে না। অনেকেই কমেন্ট করেন যে আমাদের সম্পূর্ণ ফল ঝরে গিয়েছে, গাছ রোগাটে পাতা হলুদ হয়ে গিয়েছে, শাখা পোশাখা কেমন যেন অসুস্থ। সেই সব সময় কিন্তু গাছের জন্য হয় না, ব্যবহৃত খাদ্যের জন্য হয়। অত্যাধিক রাসায়নিক খাবার ব্যবহার করি, শিকড়ের সমস্যা চলে আসে। তো সেই সমস্ত সমস্যা যেন না আসে সেই জন্য আপনারা যদি সম্ভব হয় খাবারের সঙ্গে একটু জৈব খাবার রাখবেন। জৈব খাবার শিকড়কে সুস্থ রাখে, ধীরে ধীরে খাদ্যের যোগান দিয়ে যায়, গাছকে সুস্থ রাখে, আর পরবর্তীতে কোনো সমস্যা আসে না। আর এই মে এবং জুন মাসে আমরা যদি সঠিক মাত্রায় খাবার ব্যবহার করে দিতে পারি, এই খাবারগুলো কিন্তু মোটামুটি গোটা বর্ষাকে কভার করে দেবে। 2-3বার ব্যবহার করলে বর্ষায় কভার করে দেবে। বর্ষার শেষে শীতের আগে আমরা আরেকবার খাবার ব্যবহার করে দেব, সেটা হচ্ছে ভারী মাত্রায় পটাশিয়াম, ফসফরাস এবং নানাবিধ মাইক্রোনিউট্রিয়েন্টস। তারপর ডরমেন্সি কাটিয়ে দেখবেন এই সমস্ত গাছে আবার প্রচুর পরিমাণে ফুল আসবে। অনেক সময় হয় না যে ফুল আসার সময় আমরা বেশি বেশি খাবার ব্যবহার করি, তারপর কিন্তু গাছ আর তেমনভাবে ফুল নিয়ে আসে না। অনেক সময় পিজিআর ব্যবহার করেও কিন্তু আমরা ব্যর্থ হয়ে পড়ি। তো সেসব যেন না হয়, তাই আগে এবং পরে যত্নগুলো, ব্যবহৃত উপাদানগুলো সঠিকভাবে ব্যবহার করলেই বাজিমাত। আমার গাছ যেমন মালটা, মোসাম্বি, কমলাতে পরিপূর্ণ, আপনাদের গাছও তেমন পরিপূর্ণ থাকবে। তো ধন্যবাদ দর্শক। লেবু চাষ নিয়ে আরও ভিডিও রয়েছে চ্যানেলে, সেসব দেখে নেবেন, চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। তো ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।